অসমাপ্ত আত্মজীবনী, এটা আমাদের ইতিহাসের জন্য বইটা প্রকাশ এটা একটা গুরুত্বপূর্ণ ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এরকম একটা শক্তির বিরুদ্ধে ভিয়েতনামের সাধারণ মানুষের যে লড়াই, এইটা খুবই অনুপ্রেরণার ব্যাপার ছিল। 69-এর গণ অভ্যুত্থানের আগে পূর্ব বাংলায় বামপন্থীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আইয়ুব খানের লেখার মধ্যে আছে, তার বিভিন্ন জনের সাথে কথাবার্তার মধ্যে আছে। তার কাছে শেখ মুজিবের চাইতেও ভীতিকর ছিল মৌলানা ভাসানী। মৌলানা ভাসানী যদি এগিয়ে যায় তাহলে এটা কমিউনিস্টদের হাতে চলে যাবে, এবং সেইটা উনি অন্যদেরকে বোঝানোর চেষ্টা করছেন। জামাতে ইসলামী, নিজামে ইসলামী, এরা জামাতে ইসলামী খুবই কঠিনভাবে মৌলানা ভাসানীর বিরোধিতা করেছে সবসময়। আজকের বিষয়বস্তু হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান ও জনমুক্তির প্রশ্ন, সিরাজুল ইসলাম চৌধুরী প্রণীত গ্রন্থ। তো আজকের প্রধান আলোচক আনু মোহাম্মদ 69-এর গণ অভ্যুত্থানে সরাসরি জড়িত ছিলেন, যারা আন্দোলন করেছেন সেরকম ব্যক্তিরাও এখানে উপস্থিত আছেন, কাজেই তাদের কাছ থেকে আমরা কথা শুনতে চাই। তো আমি এখন আমাদের অনুষ্ঠান শুরু করছি। স্যারের লেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর মধ্যে সাহিত্য, একটা বড় সাহিত্য মূল্য আছে এই লেখাগুলোর, এবং তার মধ্যে মানুষের মন প্রাণ এবং সেই সময়কার বিভিন্ন চরিত্রের একটা বিশ্লেষণের চেষ্টা থাকে স্যারের। তার ফলে 69-এর গণ অভ্যুত্থান, কিন্তু এটা 47 পাকিস্তান ভারত হওয়া, তারপরে 52 ভাষা আন্দোলন, ওই সময়গুলোতে কিভাবে রাজনীতি কিংবা বিভিন্ন ব্যক্তির ভূমিকা তৈরি হচ্ছে, তারপরে 60 দশকের মধ্যেও কী ধরনের পরিবর্তনগুলো হচ্ছে। এখানে প্রধান কিছু চরিত্র যেমন আইয়ুব খান 58 সামরিক শাসনের পরে আইয়ুব খান পাকিস্তানের হর্তাকর্তা হয়ে তিনি কী ধরনের পরিবর্তন আনতে চেষ্টা করছেন, তার সাথে তার ওই উন্নয়নের দশক, সেই উন্নয়নের দশকের প্রতিক্রিয়ায় পূর্ববঙ্গে, পূর্ব পাকিস্তানে কী ধরনের প্রতিক্রিয়া হচ্ছে এবং কোন কোন রাজনৈতিক ধারা তৈরি হচ্ছে। সেখানে ডাকের মধ্যে যারা যারা আছে, জামাত ইসলামী, নিজামে ইসলামী, তারা আওয়ামী লীগের 6 দফা, মৌলানা ভাসানীর ভূমিকা, সেই সময় চীনপন্থী, মস্কোপন্থী, তাদের যে ভূমিকার মধ্যে কিছু কোনো জায়গায় মিল, কোনো জায়গায় ভিন্নতা। সেই সময় শিল্প সাহিত্যের যে ভূমিকা, যারা লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, তাদের যে ভূমিকা, সেটা, এই সব বিষয়ই সেখানে এসছে। আমরা খেয়াল করলে দেখব যে এখানে যেমন বেশ কয়েকটা, এখানে 14টা পরিচ্ছেদ আছে, মুখবন্ধ, অবতরণিকা বাদ দিয়ে, উপসংহার বাদ দিয়েও। এর মধ্যে লাহোর প্রস্তাব থেকে শুরু করে 60 দশকে 6 দফা, 14 দফা, 11 দফা, 8 দফা, এই দফাগুলোর একটা পরিচয় এবং বিশ্লেষণ, এবং কারা কিভাবে দিচ্ছেন, পার্থক্যগুলি কি, সেটার মধ্যে আছে। লাহোর প্রস্তাবের উপস্থিতি, লাহোর প্রস্তাবের সাথে যে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার যে পার্থক্য কিংবা ভিন্নতা, কিংবা লাহোর প্রস্তাবকে পুরোপুরিভাবে প্রতারণা করে যেভাবে পাকিস্তান হলো, সেই বিষয়গুলো আলোচনা আছে। পাকিস্তান রাষ্ট্র, আইয়ুব খানের বিপ্লব, এই সমস্ত জায়গাগুলো কিভাবে তৈরি হলো। প্রধান 3 নেতার পারস্পরিক সম্পর্ক, এটা একটা খুব, মানে এই সম্পর্কগুলো অনেক সময় আমরা ফর্মাল কাগজপত্রের মধ্যে অনেক কিছু পাই না, কিন্তু ইনফর্মাল যে কনভারসেশন হয়, দেখা সাক্ষাৎ হয়, কিংবা এক একজনের বৈশিষ্ট্য, সেটার উপর অনেক কিছু নির্ভর করে। সেটা আবার অনেক সময় প্রধান ধারার আলোচনার মধ্যে আসে না। এখানে প্রধান 3 নেতা মানে সোহরাওয়ার্দী, তারপর মৌলানা ভাসানী, শেখ মুজিব, এই 3 জনের মধ্যেকার টানাপোড়েন, আবার সম্পর্ক, আবার ঐক্য অনৈক্য, এই সমস্ত বিষয়গুলোর ভালো একটা বিশ্লেষণ আছে। মৌলানা ভাসানী সম্পর্কে আলাদাভাবে আলোচনা আছে। শেখ মুজিবের ভূমিকা, সেখানে অসমাপ্ত আত্মজীবনী, এটা একটা ভালো রেফারেন্স হিসেবে আসছে। ওই বইটার লেখাটা, এটা আমাদের ইতিহাসের জন্য বইটা প্রকাশ এটা একটা গুরুত্বপূর্ণ ছিল, তার ওই অসমাপ্ত আত্মজীবনী। তারপর হচ্ছে বামপন্থী, কমিউনিস্ট, তাদের যে বিভিন্ন ধারা তৈরি হলো সেই সময়, সেই ধারাগুলো, এবং তার পাশাপাশি লেখক শিল্পীদের ভূমিকা, এবং কিভাবে পুরো জিনিসটা একটা জায়গায় এসে থামলো। 60 দশক আপনারা খেয়াল করলে দেখবেন যে 60 দশকের আন্তর্জাতিক দিকটা যদি দেখেন এবং জাতীয় দিকটা যদি দেখেন, আন্তর্জাতিক দিকে দেখা যাবে এক একটা দশকের, এখনও বাংলাদেশে এখন যা যা ঘটছে, এর একটা বৈশ্বিক যোগসূত্র আমরা লক্ষ্য করতে পারি। বৈশ্বিক যোগসূত্র মানে 60 দশক আপনার একটা তারিক আলীর ভাষায় এটা হলো স্ট্রিট ফাইটিং ইয়ার্স।
তারিক আলী যে লিখেছিলেন যে 60 দশক হচ্ছে স্ট্রিট ফাইটিং ইয়ার্স, মানে ইউরোপে ছাত্র আন্দোলন, খুব বড় বড় ছাত্র আন্দোলন হচ্ছে তখন, এবং মাত্র কিউবা বিপ্লব হয়েছে। তারপর সমাজতান্ত্রিক বিশ্বের যে প্রবল প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, এবং সেটার কারণে সাম্রাজ্যবাদী বিশ্বে আবার সারাক্ষণই একটা আতঙ্ক, কমিউনিস্ট আতঙ্ক, কমিউনিজমের আতঙ্ক। পাকিস্তানে এটা 47 থেকে স্যার লিখেছেন এর মধ্যে যে জিন্নাও, শুরুতে জিন্নারও ছিল এটা, যে কমিউনিস্টদের প্রতি ভীতি, এবং পুরো পাকিস্তানের এই শাসকদের মধ্যে তাদের প্রধান পরিচালিকা শক্তি ছিল কমিউনিস্টদের প্রতি ভীতি। এবং সেটার আরেকটা দিক হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তখন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন পাকিস্তান ভারত ভাগ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের 45-এর পর থেকে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা যেটা, সেই বিশ্ব ব্যবস্থার কেন্দ্রের একটা পরিবর্তন হয়। কেন্দ্র এতদিন ছিল লন্ডন, ব্রিটেন প্রধান কলোনিয়াল পাওয়ার হিসাবে ব্রিটেনের হাতেই প্রধান প্রভাবশালী শক্তি ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপ অনেক ক্ষতিগ্রস্ত হয়, মার খেয়ে যায় তার ফলে, এবং ওদিকে আবার ইউএসএ তার একটা বড় ধরনের উত্থান ঘটে, সে অর্থনৈতিক শক্তি হিসেবে, রাজনৈতিক শক্তি হিসেবে এবং সামরিক শক্তি হিসেবে। তো তার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কেন্দ্রটা চলে যায় ওয়াশিংটনে, মানে আটলান্টিক পার হয়, এবং সেই মার্কিন যুক্তরাষ্ট্র আবার তখন বিভিন্ন জায়গায়, একটা ল্যাটিন আমেরিকা তার হাতেই ছিল অনেকখানি, মানে খুব শান্তিপূর্ণভাবে ছিল তা না, কিন্তু সেখানে আধিপত্য বিস্তারের ব্যাপারটা তার অনেকখানি ছিল। এরপরে এশিয়ার দিকে তার আসার চেষ্টা। তো এশিয়ায় আধিপত্য বিস্তারের ক্ষেত্রে ইন্ডিয়া পাকিস্তান ভাগ হওয়া এবং পাকিস্তানকে কেন্দ্র করে এখানে একটা জোট তৈরি করা, সামরিক জোট তৈরি করা, এটা ছিল তার এই অঞ্চলে আধিপত্য বিস্তারের একটা প্রধান চেষ্টা। সেই সময়ে পাকিস্তানের রাজনীতির মধ্যেও ওইটা একটা বড় নির্ধারক পয়েন্ট ছিল, যে সিয়াটো সেন্টো চুক্তি, যেটা স্যার লিখেছেন যে শেখ মুজিব প্রথম দিকে সিয়াটো সেন্টোর বিরোধিতা করেছিলেন, পরে আবার যখন সোহরাওয়ার্দী সহ তার যখন আওয়ামী লীগ ভাগ হয়ে গেল, মৌলানা ভাসানী ন্যাপ করলেন, সেই সময় তার অবস্থান ছিল সিয়াটো সেন্টোর ব্যাপারে, তার একটা অবস্থান ছিল সোহরাওয়ার্দী সহ, আর মৌলানা ভাসানী ওটার বিরোধিতা করেই ন্যাপ তৈরি করেছিলেন। তো সেই সময় মার্কিন সাম্রাজ্যবাদের আধিপত্য বিস্তারের চেষ্টা, এবং পাশাপাশি 60 দশকে ভিয়েতনাম যুদ্ধ, এটা একটা বড় প্রভাবশালী ব্যাপার ছিল। ভিয়েতনাম যুদ্ধ একই সঙ্গে একটা ভয়ঙ্কর নারকীয় একটা পর্ব মানব জাতির ইতিহাসে, আবার অন্যদিকেও এটা খুবই একটা সারা পৃথিবীতে অনুপ্রেরণার উৎস। ভিয়েতনামি জনগণের যে লড়াই, যে প্রতিরোধ, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এরকম একটা শক্তির বিরুদ্ধে ভিয়েতনামের সাধারণ মানুষের যে লড়াই, এইটা খুবই অনুপ্রেরণার ব্যাপার ছিল, এবং পাকিস্তানের মানুষের মধ্যেও সেটার একটা বড় প্রভাব ছিল ভিয়েতনাম যুদ্ধ। পাশাপাশি ইউরোপে এই যে ছাত্র আন্দোলন এবং অন্যান্য আন্দোলনগুলো হয়, সেগুলোর একটা বড় প্রভাব ছিল। তার মানে 60 দশক এদিক থেকে বলা যায় যে বাংলাদেশে যে বাম আন্দোলনের শক্তির আমরা বৃদ্ধি দেখি 60 দশকে একটা পর্যায় পর্যন্ত, সেটার একটা আন্তর্জাতিক প্রভাব তার মধ্যে ছিল, এবং আন্তর্জাতিক একটা অনুপ্রেরণার জায়গা ছিল 60 দশকে। সেই ধারাতেই এই 69-এর গণঅভ্যুত্থানের আগে বাংলাদেশে, পূর্ব বাংলায় বামপন্থীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা দেখি যে ছাত্র সংগঠন, সেই সময় ছাত্র ইউনিয়ন খুবই শক্তিশালী অবস্থায় ছিল। শ্রমিকদের মধ্যে তো অন্য কোনো কারো সংগঠন ছিল না, বামপন্থীদেরই সংগঠন ছিল। কৃষকদের মধ্যে সংগঠন বামপন্থীদেরই ছিল, এবং সেইখানে মৌলানা ভাসানীর একটা বড় প্রভাব ছিল কৃষকদের মধ্যে। তো এইগুলি মিলিয়ে বামপন্থীদের লেখক শিল্পীদের মধ্যেও আমরা সেই প্রভাবটা দেখি। তো বামপন্থীদের প্রভাবটা তখন 60 দশকে স্পষ্ট দৃশ্যমান ছিল, এবং সেই কারণে পাকিস্তানি শাসকদের মধ্যে এটা ভীতি ছিল অনেক বেশি। যেমন আইয়ুব খানের ডায়েরির কথাও লিখেছেন। আইয়ুব খানের যে ডায়েরি লেখার অভ্যাস ছিল, সেটা ইতিহাস বোঝার জন্য খুব ভালো একটা রেফারেন্স। সেখানে আইয়ুব খানের লেখার মধ্যে আছে, তার বিভিন্ন জনের সাথে কথাবার্তার মধ্যে আছে, তার কাছে শেখ মুজিবের চাইতেও ভীতিকর ছিল মৌলানা ভাসানী। মৌলানা ভাসানী যদি এগিয়ে যায় তাহলে এটা কমিউনিস্টদের হাতে চলে যাবে, এবং সেইটা উনি অন্যদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এই মৌলানা ভাসানীর আবার প্রতি ভীতির কারণ হচ্ছে, কারণ মৌলানা ভাসানীর সাথেই বামপন্থীদের একটা বড় অংশ মৌলানা ভাসানীর সাথে একসাথে কাজ করতেন। তো মৌলানা ভাসানীর সেই সময়ে
এই যে এইটার কারণে তার বিভিন্ন সময় তার বিরুদ্ধেও আবার প্রচারটা ছিল। প্রচার দুই দিক থেকে এসছে, স্যারের এখানে বিস্তারিত বর্ণনা আছে দুই দিক থেকে। একটা হচ্ছে জামাতে ইসলামী, নিজামে ইসলামী, এরা জামাতে ইসলামী খুবই কঠিনভাবে মৌলানা ভাসানীর বিরোধিতা করেছে সবসময়, এবং তাদের জন্য এটা ভীতির কারণ ছিল আরও এই কারণে যে তিনি মৌলানা, যেহেতু তিনি মৌলানা তাকে সরাসরি খারিজ করা খুব কঠিন। তো সেই জন্য তার উপরে আক্রমণটা ছিল তাদের অনেক বেশি, মৌলানা ভাসানীর উপরে। আরেক দিক থেকে ছিল আওয়ামী লীগের ইত্তেফাক কিংবা এরা যারা ছিল, ইত্তেফাক এবং ইত্তেফাকের সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া, তাদের অবস্থানও ছিল খুব। পাকিস্তানি শাসকরা তো ছিল, তারা যেমন তাদের মৌলানা ভাসানীকে নিয়ে কার্টুন করা টরা এই সমস্তও ছিল সেই সময়। ৬৯-এর গণ অভ্যুত্থানের দেশের মধ্যে যদি আমরা বলি, একটা তো আন্তর্জাতিক বললাম, আর দেশের মধ্যে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিকভাবে অনেক ধরনের পরিবর্তন হচ্ছিল। পরিবর্তন মানে আইয়ুব খান তো উন্নয়ন দশক করেছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, 3টা যে গণ অভ্যুত্থান হয়, 3টা গণ অভ্যুত্থানেই 3জন স্বৈরশাসক, 3জন স্বৈরশাসকেরই উন্নয়ন ছিল একটা প্রধান অস্ত্র। আইয়ুব খান, হুসাইন মোহাম্মদ এরশাদ এবং শেখ হাসিনা, এবং 3জনেরই দশক পার হয়েছে, উন্নয়ন দশক। আইয়ুব খানের উন্নয়ন দশক, এবং ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের উন্নয়ন দশকের শেষেই তাদের পতনটা হয়। উন্নয়ন দশক শেখ হাসিনার 1.5 দশক, কিন্তু আমরা যদি 2014 থেকে ধরি, যখন থেকে তিনি অনির্বাচিত, তাইলে উন্নয়ন দশক তারও একটা দশক পার হওয়ার পরে, তার মানে তারা উন্নয়নের ক্ষেত্রে অবকাঠামোর দিক থেকে তাদের একটা বড় ধরনের অপারেশন দেখা যায়। মানে আইয়ুব খানের সময় তো অনেক ধরনের অবকাঠামোগত তার কাজ আছে, এবং পূর্ব পাকিস্তানের একটা সমর্থক গোষ্ঠী তৈরির জন্য পূর্ব পাকিস্তানে অনেক ধরনের এখনও অনেক স্থাপনা আছে। কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে সেকেন্ড ক্যাপিটাল, তারপরে হাসপাতাল, এই সমস্ত অনেক ধরনের আছে। রাস্তা যেগুলো গ্রাম পর্যায় পর্যন্ত রাস্তা যেগুলো যায়, বেসিক ডেমোক্র্যাটদের মাধ্যমে অনেক ধরনের কাজ হয় সেগুলো। আবার হুসাইন মোহাম্মদ এরশাদের সময় আমরা দেখি ইনফ্রাস্ট্রাকচারের রাস্তা এই সমস্ত বিষয়গুলো, সেতু। শেখ হাসিনার সময় অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার, সেখানে ফ্লাইওভার, সেতু, এই সমস্ত ছিল। কিন্তু এই উন্নয়নটাই তাদের কাছে মনে হয়েছিল যে এটা প্রধান অস্ত্র, জনগণ এগুলি দেখে আমাকে সমর্থন করবে, এবং সমর্থন করেছেও কিছু সময় পর্যন্ত। কিন্তু এইগুলো তাদের শেষ রক্ষা করতে পারেনি। এগুলোরই একটা পর্যায়ে গিয়ে তাদের পতন হয়েছে। তো সেই সময়ে পাকিস্তানে এই রাজনৈতিক অর্থনৈতিক দিকটা যদি আমরা দেখি, তাহলে দেখব যে শ্রেণীগতভাবে পুঁজিবাদের একটা বিকাশের লক্ষণ দেখা যাচ্ছে। গ্রামাঞ্চলে আপনার এই যে সবুজ বিপ্লব যাকে বলে, মানে লাল বিপ্লবকে ঠেকানোর জন্য যেটার নাম দেওয়া হয়েছিল সবুজ বিপ্লব, সেই সবুজ বিপ্লবের একটা প্রসার ঘটে। সবুজ বিপ্লবের কারণে গ্রামীণ কৃষকদের মধ্যে একটা ভাঙন তৈরি হয়, এবং সেখানে এই সমর্থক গোষ্ঠী তৈরির জন্য আইয়ুব খান এই বেসিক ডেমোক্র্যাটদের এই যে কাঠামোটা তৈরি করেন। এটা আমার মনে হয় যে তিনি লর্ড কর্নওয়ালিস থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। লর্ড কর্নওয়ালিস যখন চিরস্থায়ী বন্দোবস্ত করেন, তখন তিনি ব্রিটিশ পার্লামেন্টে যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠির বক্তব্য ছিল যে আমি এমন একটা ব্যবস্থা করছি, এমন একটা শ্রেণী তৈরি হচ্ছে এই চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে, এমন একটা শ্রেণী তৈরি হবে যারা নিজের স্বার্থেই আমাদেরকে টিকিয়ে রাখবে। মানে এরকম একটা সমর্থক গোষ্ঠী তৈরি করা, যে এই জমিদাররা তাদের নিজেদের টিকিয়ে রাখার জন্যই আমাদেরকে টিকিয়ে রাখবে, কাজে আমাদের দায়িত্ব অনেক কমে যাবে, ভার অনেক কমে যাবে। আইয়ুব খানও ওইরকমই একটা বেসিক ডেমোক্র্যাট একটা স্তর তৈরি করা, যারা এই তাদের নিজেদের সাথেই আইয়ুব খানকে টিকিয়ে রাখবে। এবং ইলেকশনে আমরা দেখি যে ইলেকশনে ফাতেমা জিন্নাহ সহ ওই ইলেকশনের কথা আছে এখানে, সেই ইলেকশনে আইয়ুব খানের সমর্থন করার মতো অনেক বেসিক ডেমোক্র্যাট ছিল। তাদেরকে রেহমান সোবহানের কাজ আছে যে রুরাল ওয়ার্কস প্রোগ্রাম, সেই সময় ফুড ফর ওয়ার্কস প্রোগ্রাম, এই সমস্ত প্রোগ্রামগুলো তখন অনেক টাকা পয়সা বরাদ্দ দেওয়া হতো, এবং তাদের ওইটা নিয়ে কোনো ধরনের ওগুলো পরীক্ষা নিরীক্ষা কিংবা অডিটিং, ওগুলোর কোনো জবাবদিহি, সেগুলো যত সম্ভব কম রাখা হতো। ওগুলো একটা ঘুষ হিসেবে ব্যবহার করা হতো, যে তাদেরকে ঘুষ দেওয়ার মতো এই ধরনের একটা প্রোগ্রাম, কর্মসূচি কিংবা অর্থ বরাদ্দ। তো তার মধ্যে দিয়ে এই সমর্থক গোষ্ঠীটা তৈরি করার চেষ্টা। আর পাশাপাশি বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় হয়, এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে নতুন একটা মধ্যবিত্ত শিক্ষিত জনগোষ্ঠী তৈরি হয়। ইনফর্মাল সেক্টর কিংবা
সার্ভিস সেক্টরের মধ্যে পত্রপত্রিকা প্রকাশ, টেলিভিশন চালু হয়, তার মানে লেখকদেরও একটা গোষ্ঠী তৈরি হয়, পত্রপত্রিকায় লেখালেখি, পত্রপত্রিকায় বইপত্র প্রকাশ, তারপরে টেলিভিশন, এগুলোর মধ্যে দিয়ে শিল্পীদের একটা নতুন একটা পর্ব তৈরি হওয়া, এগুলির মধ্যে দিয়ে সমাজের মধ্যে মধ্যবিত্ত একটা দাঁড়ায়। এবং আইয়ুব খানের শাসক হিসেবে আইয়ুব খানের চিন্তা ছিল যে এরা যদি দাঁড়ায়, এই সুযোগ সুবিধাগুলি যত সম্প্রসারিত করা যাবে আমার শক্তি তত বাড়বে। এটা ব্রিটিশরাও ভেবেছিল যে এখানে শিক্ষার প্রসার ঘটলে আমাদের বাড়বে। কিন্তু এটা তো ডায়ালেকটিক্স যেটা হয়, যে ডায়ালেকটিক্যালি তার মধ্যে থেকেই প্রতিরোধ তৈরি হয়, তার মধ্যে থেকেই প্রতিবাদ তৈরি হয়, তার মধ্যে থেকেই সচেতন একটা গোষ্ঠী তার বিরোধী শক্তি হিসেবে দাঁড়ায়। এবং সেটাই হয়েছে 60 দশকে। তো 60 দশকে এই রাজনৈতিক অর্থনীতির যে পরিবর্তনগুলো হয় তার মধ্যে দিয়ে শ্রমিক শ্রেণীর একটা বড় ধরনের শক্তি তৈরি হয়। যে কারখানাগুলো তৈরি হওয়া মানেই তো দুইটা জিনিস ঘটে, একটা শিল্পে বিনিয়োগ মানে হচ্ছে দুইটা শ্রেণী একই সাথে তৈরি হয়। একটা যেমন শিল্প বিপ্লব যখন হয় ইউরোপে, শিল্প বিপ্লব, কিংবা আমরা এই অঞ্চলে পাকিস্তানে যখন শিল্পের একটা বড় ধরনের বিকাশ ঘটে, আমরা 50 দশক থেকে শুরু হয়। 60 দশকে আইয়ুব খানের সময় এই যে পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, সেটার আবার ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, তার মাধ্যমে শিল্পপতি তৈরি করা, শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারেরই অনেকখানি শেয়ার ছিল, সেগুলির মধ্যে দিয়ে একটা শিল্পায়নের তৈরি হয় পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে তো বটেই। সেই সময় ভূমি সংস্কার হয় আইয়ুব খানের সময় 61 সালে। এইসবের মধ্যে দিয়ে দুইটা শ্রেণী তো সামনে আসে। একটা তো যারা মালিক শ্রেণী, পুঁজিপতি শ্রেণী, তারা আসে, কিন্তু পুঁজিপতি শ্রেণী তো একা কখনো আসতে পারবে না, তার সাথে আবার শ্রমিক শ্রেণীও আসে। এটা হলো পুঁজিপতি শ্রেণীর জন্য একটা ট্র্যাজেডি, যে তার যাদের সবসময় ভয় পায় কিংবা পছন্দ করে না, তারা তো সাথে সাথেই বিকশিত হয়। তো সেই শ্রমিক শ্রেণীরও বিকাশ ঘটে 60 দশকে পূর্ব পাকিস্তানে। এবং সেই শ্রমিকদের মধ্যে সংগঠন, তখন তো আওয়ামী লীগ বা মুসলিম লীগ তো ছিলই না, আওয়ামী লীগেরও সংগঠন ছিল না, জামাত ইসলামেরও সংগঠন ছিল না, শ্রমিকদের মধ্যে সংগঠন তো বামপন্থীদেরই ছিল। সেটা চট্টগ্রাম বলি, আদমজি বলি, টঙ্গী বলি, এই সমস্ত জায়গায়। তো এই সমস্ত জায়গায় বামপন্থীদের যে শ্রমিকদের মধ্যে যে সংগঠন, এদিকে ছাত্র সংগঠন, ওদিকে শ্রমিক সংগঠন, ওদিকে কৃষক সংগঠন, এইগুলির মধ্যে দিয়ে যে শক্তির সমাবেশটা ঘটেছিল, সেই শক্তি সমাবেশের কারণেই বামপন্থীদের এবং আন্তর্জাতিক প্রভাব সব কিছু মিলিয়ে বামপন্থীদের একটা বলা যায় যে বিকাশমান একটা প্রবাহ আমরা সেই সময় 60 দশকে প্রভাব দেখতে পাই। সেটা শিল্প সাহিত্য, অন্যান্য ক্ষেত্রেও তাই। তো আইয়ুব খানের চেষ্টা ছিল শিল্প সাহিত্যের মধ্যে যে একটা অনুগত গোষ্ঠী তৈরি করা, এবং তিনি সফলও হয়েছিলেন। একটা বিএনআর এই সমস্ত জিনিস করে তার মধ্যে দিয়ে তার একটা সহযোগী পুরস্কার দেওয়া, আদমজি পুরস্কার থেকে শুরু করে নানা রকম প্রেসিডেন্ট পুরস্কার, নানা রকম পুরস্কার ছিল। তো এগুলিতে এক একটা মাধ্যম, যার মাধ্যমে মানুষজন ক্রয় করা, সেগুলো হতো। কিন্তু এটা তো সবাইকে খেয়ে ফেলতে পারে নাই। তার মধ্যে প্রতিবাদী ধারা তৈরি হয়েছে সাংস্কৃতিক ক্ষেত্রে, বিশেষত তারা যখন অতি আত্মবিশ্বাসী হয়ে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ, মুক্তময় এই সমস্ত করলেন, তখন তার প্রতিক্রিয়া হিসেবে দেখা গেল যে একটা জোয়ার তৈরি হলো। রবীন্দ্র শতবার্ষিকী এবং অনেক বুদ্ধিজীবী এটার প্রতিবাদে আসলেন। মৌলানা ভাসানী পর্যন্ত বললেন যে আমি প্রথমত বাঙালি, তারপরে মুসলমান, এবং রবীন্দ্রনাথের এই সমস্ত বিষয়গুলো, এগুলিকে ধরে একটা ছায়ানট হইল পয়লা বৈশাখ। এগুলির মধ্যে দিয়ে যে বাঙালি সংস্কৃতি বা বাঙালির উপর যে জাতিগত নিপীড়ন, তার বিরোধী একটা জাতীয়তাবাদী স্রোত তৈরি হইল, যার মধ্যে আবার বামপন্থীদেরও একটা বড় ভূমিকা ছিল। তো এগুলির মধ্যে দিয়ে এই যে একটা উত্থান, সেই উত্থানটার উপরে সবচেয়ে বড় আঘাতটা আবার 60 দশকেই আসে। সেটা হচ্ছে এই মস্কো এবং পিকিংয়ের বিভাজন। এটা হচ্ছে বড় একটা আঘাত বামপন্থীদের উপরে, যে আঘাতটা পরিষ্কার, এই আঘাতের পুরো প্রভাবটা পড়ার আগেই 69-এর গণঅভ্যুত্থান হয়। সেই জন্য 69-এর গণঅভ্যুত্থান আমার মনে হয় যে বামপন্থীদের বাংলাদেশের ইতিহাসে বামপন্থীদের পিক পয়েন্ট ওইটাই হচ্ছে। এরপরে আমরা বিভিন্ন ক্রাইসিস দেখি, সংকট দেখি, পতন দেখি, সমস্যা দেখি, বিপর্যয় দেখি, কিন্তু বাংলাদেশের ইতিহাসে 69-এর গণঅভ্যুত্থানেই তাদের সর্বোচ্চ বিন্দুটা ছিল। এবং ওর মধ্যে পিকিং মস্কো ভাগ হইল, তারপরে নকশালবাড়ির একটা প্রভাব আসলো, মস্কোর যে রাজনৈতিক ধারা, অধনবাদী তত্ত্ব, এই সমস্ত অধনবাদী পথে বিকাশ, এই সমস্ত বিষয়ের তত্ত্বগুলো আসলো, সেটার একটা প্রভাব মস্কোপন্থীদের উপর। পিকিংপন্থীদের কোনো রকম কেন্দ্র নাই, তাদের বিভিন্নভাবে
ভাগটাগ হয়ে একটা অংশ তো পরিষ্কার, যারা সবচাইতে শক্তিশালী অংশ তারা বললো যে আর কোনো গণসংগঠন দরকার নাই, আমাদের বিপ্লবী তো গণসংগঠনগুলো তারা পরিত্যাগ করার পরে ওই রণজিৎ চট্টোপাধ্যায় যিনি এখন কমিউনিস্ট লীগে আছেন তিনি একবার বলছিলেন যে এই সিদ্ধান্তটা আসলো যে এখন কৃষক সংগঠন ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে গ্রামে চলে যেতে হবে এবং শ্রেণী সংগ্রাম শুরু করতে হবে। বিপ্লবী এই কৃষক সংগঠন এগুলো হচ্ছে একটা পেটিপুর্জ ব্যাপার। তো রণজিৎদা বলছেন যে তিনি কৃষকদের মধ্যে যে সংগঠন সেখানে এত জনপ্রিয় ছিলেন যে তিনি যখন বললেন যে আমি এখন এখান থেকে চলে যাবো, রীতিমতো কান্নাকাটি হচ্ছিল কৃষকদের মধ্যে যে তাকে ছেড়ে যাও। ওই যে ভিত্তিটা তৈরি হয়েছিল কৃষকদের মধ্যে সংগঠনে, ওই ভিত্তিটা তো চিন্তাটা ছিল যে এখান থেকে আমি গিয়ে বিপ্লবী আন্দোলনের মধ্যে দিয়ে এটা আরও বিকশিত হবে, কিন্তু ঘটনাটা বিপরীত ঘটলো। ঘটনাটা ঘটলো যে পরে পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেল সব। তো এই ছিন্ন ভিন্ন হওয়ার আগেই গণঅভ্যুত্থানটা হয় এবং গণঅভ্যুত্থান পিক বললাম এই কারণে যে গণঅভ্যুত্থানের পরে এটা সমস্ত ক্রাইসিসগুলি আস্তে আস্তে আসতে থাকলো, যার ফলে ৭১-এ যখন যে বামপন্থীরা সশস্ত্র মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করার ডাকটা দিয়েছেন আগে, তারাই পিছিয়ে পড়লেন ৭১-এর মুক্তিযুদ্ধের সময়। যখন আসলেই মানুষজন অস্ত্র হাতে নিচ্ছে তখন বামপন্থীদের মধ্যে নানা রকম দ্বিধা, সংশয় এবং অনৈক্য এগুলি ব্যাপকভাবে বাড়ল। তার ফলে আমরা ওই যে আখতারুজ্জামান ইলিয়াসের ৬৯-এর গণঅভ্যুত্থান নিয়ে যে উপন্যাসটা চিলেকোঠার সেপাই, সেই চিলেকোঠার সেপাই উসমান এবং অন্যান্য চরিত্র যেগুলি ছিল, চেংটু বলেন কিংবা হাড্ডি খিজির, এদের যে অনির্দিষ্ট জায়গায় তারা কোথায় চলে গেল এবং হাড্ডি খিজির এই যে মিলিটারির সামনে বুক পেতে দিচ্ছে, এই যে চরিত্রগুলো যে অসম্ভব শক্তিশালী একটা মুহূর্ত। গণঅভ্যুত্থান আসলে হচ্ছে এমন একটা মুহূর্ত যখন জনগণ অপ্রতিরোধ্য হয়ে যায়, ঐক্যবদ্ধ হয় এবং রাষ্ট্রের যত ধরনের মেশিন আছে, সেটা পুলিশ হোক, গোয়েন্দা সংস্থা, আর্মি, কারফিউ, সমস্ত কিছু যখন অচল হয়ে যায়, ওটি হচ্ছে গণঅভ্যুত্থানের মুহূর্ত। সেটা আমরা ৬৯-এ দেখছি যে আর্মি কারফিউ দিচ্ছে, আর্মি সামনে আসছে, আর্মি ওইটা ব্রেক করে মানুষজন চলে আসছে। এবং ৬৯-এর গণঅভ্যুত্থানের মতো আমরা ৯০-এও এটা দেখি এবং ২৪-এও এটা দেখি যে যখন কারফিউ টারফিউ সমস্ত কিছু অচল হয়ে গেছে। তো ওই সময়ে শ্রমিকদের অংশগ্রহণ, শিল্প শ্রমিক, সংগঠিত শ্রমিকদের ভূমিকাটা ছিল খুব গুরুত্বপূর্ণ ৬৯-এর গণঅভ্যুত্থানে। টঙ্গী থেকে শ্রমিকরা আসছে, আদমজি থেকে আসছে এবং ঢাকা শহর ভরে যাচ্ছে সব লাল টুপি এবং অন্যান্য। এইটা যে শ্রমিকদের একটা ব্যাপক অংশগ্রহণ, এটা ছিল ৬৯-এর গণঅভ্যুত্থানের বিরাট শক্তি ব্যাপার। ২৪-এও আমরা দেখি শ্রমজীবী মানুষের অংশগ্রহণে কিন্তু এই গণঅভ্যুত্থানের অবস্থাটা তৈরি করেছিল, কিন্তু ২৪-এর শ্রমজীবী মানুষ আর ৬৯-এর শ্রমজীবী মানুষের মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে ৬৯-এর গণঅভ্যুত্থানে যে শ্রমিকরা অংশগ্রহণ করেছিলেন তারা ছিলেন সংগঠিত এবং তারা রাজনৈতিকভাবে সংগঠিত এবং বিপ্লবী রাজনীতির দীক্ষা তাদের মধ্যে ছিল, শিক্ষা তাদের মধ্যে ছিল। সেই শ্রমিকরা ছিলেন ৬৯-এর গণঅভ্যুত্থানে। ২৪-এর গণঅভ্যুত্থানেও শ্রমজীবী মানুষ এসছেন, কিন্তু তারা রাজনৈতিকভাবে সংগঠিত ছিলেন না। তারা একটা ক্ষোভ, যে অত্যাচার, আওয়ামী লীগ সরকারের যে অত্যাচার, স্বৈরশাসন, তাদের তো যারা পথে ঘাটে, ইনফর্মাল সেক্টরে তো আমাদের শ্রমিক বেশি, এই ইনফর্মাল সেক্টরে যারা হকার বলেন, রিক্সা চালক, এই সহ বহু ধরনের কাজের মধ্যে যে শ্রমজীবী মানুষ আছেন, তাদের উপর তো সারাক্ষণই নির্যাতন এবং নানা রকম দমন পীড়নের মধ্যে তারা থাকে। হয় ছাত্রলীগ, নইলে পুলিশ, যুবলীগ, বিভিন্ন ধরনের অত্যাচারের মধ্যে, সেইটার একটা ক্ষোভ, প্রতিবাদ, প্রতিরোধের মধ্যে দিয়েই এই শ্রমজীবী মানুষ যখন শেখ হাসিনার সরকার এরকম নির্বিচার হত্যাকাণ্ড শুরু করে তখন তারা বেরিয়ে আসেন। তো কিন্তু তাদের সেই সংগঠিত অবস্থা ছিল না যেটা ৬৯-এ ছিল। সংগঠিত, কিন্তু ৬৯-এর সংগঠিত অবস্থানটা থেকে যে সম্ভাবনাটা ছিল, সেই সম্ভাবনাটা মার খেয়ে গেল উচ্চ পর্যায়ের রাজনৈতিক যে দ্বিধা বিভক্তি এবং যে রাজনৈতিক মতাদর্শিক যে বড় ধরনের সংকট, সেই সংকটের কারণে এটা ৬৯-এর পরে আর এটা আর অগ্রসর হতে পারেনি। আর এখন যেটা ২৪-এ যে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছিল, সেটা যেহেতু রাজনৈতিকভাবে শক্তিশালী ছিল না, সেই জন্য তাদের এই অবস্থানটা এমন হইল যে আপনারা খেয়াল করলে দেখবেন যে চারটা অংশ, আপনার যদি যেমন বৈষম্যহীন বাংলাদেশের কথা এখন বলা হচ্ছে, যে মানে এই গণঅভ্যুত্থানের মধ্যে একটা বড় স্লোগান ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এবং এটা একটা প্রত্যাশাও তৈরি হয়েছিল। তো বৈষম্যের যদি প্রধান ক্ষেত্রগুলো খেয়াল করেন, যে একটা হচ্ছে শ্রেণী বৈষম্য, যেটা অনেক বেড়েছে গত এই যে উন্নয়নকালে অনেক বেড়েছে। আরেকটা হচ্ছে ধর্মীয় বৈষম্য, যে বিভিন্ন ধর্ম বিশ্বাসের মানুষ শুধুমাত্র মুসলিম এবং অমুসলিম না,
মুসলিমদের মধ্যেও বিভিন্ন ধরনের ধারা আছে, যেগুলির মধ্যেও বৈষম্য আছে। তার মধ্যে প্রধান ধারা শক্তিশালী, যারা দাপটের সঙ্গে চলে, তারা অন্যদের উপর নানা রকমভাবে চাপ সৃষ্টি করে। তো এই ধর্মীয় বৈষম্য একটা বড় বৈষম্য। আর ধর্মীয় সংখ্যালঘু যারা, তাদের তো সারাক্ষণই একটা নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হয়, সেটা একটা আছে। আরেকটা হচ্ছে লিঙ্গীয় বৈষম্য, নারী পুরুষ এবং অন্যান্য লিঙ্গের মানুষ আছে, তাদের মধ্যেকার যে বৈষম্য। আরেকটা হচ্ছে জাতিগত বৈষম্য, বাংলাদেশে বাঙালি ছাড়া অন্যান্য জাতি আছে, তারা স্বীকৃতই না। তাহলে এই চারটা ক্ষেত্র যদি আপনারা চিন্তা করেন, এই 24-এর গণঅভ্যুত্থানেও ধরেন নারীর অংশগ্রহণ অনেক ব্যাপক ছিল, যেটার কারণে এই গণঅভ্যুত্থানের একটা বড় শক্তির জায়গা ছিল এটা। এবং এই গণঅভ্যুত্থানের শ্রমিকদের অংশগ্রহণ, সেটা একটা শক্তির জায়গা ছিল। আদিবাসী সহ সংখ্যালঘু জাতিসত্তা, তাদের একটা অংশগ্রহণ ছিল। এবং অন্যান্য ধর্মের মানুষ, তারাও এখানে ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক শক্তি সমাবেশের যে ভারসাম্য, সেই ভারসাম্যটার মধ্যে এমন একটা ঘটনা ঘটলো যে দেখা যাচ্ছে যে এমন সব শক্তি এখন দাপট দেখাচ্ছে। যারা, যে শ্রমিকরা প্রধানত অংশগ্রহণ করেছিল, তারা রাস্তায় বেরোচ্ছে তাদের মজুরির জন্য। এবং গণঅভ্যুত্থানের পরে যদি প্রথম শহীদ কাউকে বলতে হয়, গণঅভ্যুত্থানের পরে 5ই আগস্ট 8ই আগস্ট ক্ষমতা নেওয়ার পরে, সরকার ক্ষমতা নেওয়ার পরে প্রথম শহীদ হচ্ছে একজন নারী শ্রমিক। তার নাম হচ্ছে স্বপ্না চম্পা, এবং গর্ভবতী ছিল, এবং বকেয়া মজুরির জন্য আন্দোলন করতে এসে তাকে গুলিবিদ্ধ হয়ে এই আমলে, এই অন্তর্বর্তী সরকারের সময় নিহত হয়। নারীর উপরে আক্রমণ জেনারেলি চলছে এখন। নারীর বিভিন্নভাবে, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে নারী বিদ্বেষী, নারীর অধিকার বিরোধী তৎপরতা, দাপট অনেক বেশি। ধর্মীয়ভাবেও যারা সংখ্যালঘু, তারা একটা সবসময় একটা নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। আদিবাসীদের ওইখানে পার্বত্য চট্টগ্রামে কোনো পরিবর্তন হয়নি 5ই আগস্টের পরে। সেখানে যে সামরিক শাসন ছিল, সেই সামরিক শাসনই আছে, সামরিক নিপীড়ন আছে। এখানে মিছিল করা যায়, ওইখানে মিছিল করতে গেলেও তাদের নানা রকম চাপের মধ্যে থাকতে হয়। এর মধ্যে খুনও হয়েছে সেখানে, তারপরে বন্দী হয়েছে। বম জাতিগোষ্ঠী একটা আছে, যাদের শিশুসহ তাদের বন্দী করে রাখা হয়েছে, জেলখানায় তারা মারা যাচ্ছে, কোনো ব্যবস্থা হয়নি। বিচার, আদালত, এই সমস্ত জায়গাগুলো আগে যেমন উপরের আদেশে হইতো, এখন উপরের আদেশেই হচ্ছে। তো এইরকম প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীভূত হয়ে আছে। এবং দেখা যাচ্ছে যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বললেও বৈষম্যবাদী যারা, তাদেরই দাপট দেখা যাচ্ছে সবচেয়ে বেশি। তো 69-এর যে শক্তির জায়গাটা ছিল, সেই শক্তির জায়গাটা 71 তৈরির ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছিল, 71 সাল। এবং আমাদের দেশে গণঅভ্যুত্থানের একটা ধরন, গণঅভ্যুত্থানটা বাংলাদেশের মানুষের রাজনৈতিক সংগ্রামের একটা উচ্চ বিন্দু হিসেবে আমরা ইতিহাসে দেখতে পাচ্ছি। আমরা এই 69, 90, 2024 ছাড়াও আমরা যদি 52 সালে ভাষা আন্দোলন বলি, সেটাও একটা গণঅভ্যুত্থানের ব্যাপার ছিল। আমরা যদি আঞ্চলিক কিছু গণঅভ্যুত্থানের কথা দেখি, 95 সালে দিনাজপুরে বড় আকারের এই যে ইয়াসমিনকে কেন্দ্র করে একটা গণঅভ্যুত্থান হয়েছিল। 2006 সালে ফুলবাড়িতে, সেটাও একটা অঞ্চলের এমন একটা গণঅভ্যুত্থান হলো যে বহুজাতিক কোম্পানি ওটা পালাতে বাধ্য হলো। এখন পর্যন্ত সেই স্পিরিটটা আছে বলে অনেক চেষ্টা সত্ত্বেও এরপরে সরকারগুলো কোনো কোম্পানি সেখানে ঢুকতে পারেনি। তার মানে এটা একটা শক্তির জায়গা। এবং কিন্তু এটা পরবর্তীতে এই শক্তিটা রাজনৈতিকভাবে যদি সংগঠিত শক্তি হিসাবে, মানে এর ফলাফলটা কোন দিকে যাবে, গণঅভ্যুত্থানের ফলাফল কি একটা বিপ্লবের দিকে যাবে নাকি প্রতি বিপ্লবের দিকে যাবে, এটা নির্ভর করে তো রাজনৈতিক শক্তি সমাবেশের উপরে, রাজনৈতিক সামাজিক শক্তি সমাবেশের। রাজনৈতিক শক্তি যদি, যে ভারসাম্যটা যেভাবে থাকবে, এটা অনেকে বলেন না যে আমরা এবারও ট্রেন ধরতে পারলাম না। তো ট্রেন তো এমনি ধরা যাবে না, স্টেশনে যেতে হবে। সামাজিক অর্থনৈতিক শক্তি সমাবেশের উপর নির্ভর করে। তো এই শক্তি সমাবেশ 69-এর গণঅভ্যুত্থানে যে সম্ভাবনা তৈরি করেছিল, 24-এর গণঅভ্যুত্থানে আসলে সেই সম্ভাবনা তৈরি করার, মানে সেই শক্তি সমাবেশ ছিল না। সেই জন্য আমরা যে ধর্মীয় কিংবা সাম্প্রদায়িক কিংবা নানা রকমভাবে বৈষম্যবাদী চিন্তাভাবনার যে গোষ্ঠীগুলির এখন দাপট দেখতে পাই, এটা গত 1.5 দশকে একটা অটোক্রেসির যে সব অটোক্রেসির মধ্যে আমরা দেখি যে যদি গণতান্ত্রিক প্রক্রিয়াটা দুর্বল থাকে কিংবা স্বৈরতন্ত্রী ব্যবস্থাটাই যদি আধিপত্য বিস্তার করে, তাহলে সেখানে নানা রকম অগণতান্ত্রিক শক্তি তৈরি হয়, কিংবা জনগণের প্রতিক্রিয়ার মধ্যেও বিভিন্ন ধরনের অগণতান্ত্রিক শক্তি ভর করে। তো সেইটার প্রকাশটা আমরা, এটা মিশর বলি, তিউনিসিয়া বলি, ইরান বলি, এমনকি বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি। তো সেই কারণে এইটার
প্রত্যাশাটা প্রত্যাশা অনেকে বলেন যে আমরা প্রত্যাশা করেছিলাম, প্রত্যাশা পূরণ হয়নি, কিন্তু আমার মনে হয় যে উচ্চ প্রত্যাশার জন্য উপযুক্ত রাজনৈতিক সামাজিক শক্তি সমাবেশ আসলে ছিল না বাংলাদেশে। কিন্তু এটা একটা শক্তির প্রকাশ, জনগণের শক্তির প্রকাশ। 69-এ যেমন, 24-এও তেমন শক্তির প্রকাশ। মানে এটা জনগণের মধ্যে সেই আত্মবিশ্বাসটা দিতে পারে যে হ্যাঁ, পরিবর্তন করা সম্ভব। যদি জনগণের ঐক্য থাকে, সংহতি থাকে, তাহলে পরিবর্তনটা সম্ভব। এই জায়গাটা হচ্ছে শক্তির একটা জায়গা। যেমন এই গণঅভ্যুত্থানে আমাদের তো অর্জন আছে। একটা অর্জন হচ্ছে এরকম একটা শক্তি যাদের মনে হয়েছিল যে জগদ্দল পাথরের মতো, যে এদের সরানোই যাবে না কোনোভাবে, এবং তাদের হাতে তারা এই নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার জন্য তাদের যেহেতু জনগণের উপর তারা যদি কেউ ভর না করে, তাহলে তাকে তো কারো না কারো উপরে ভর করতে হবে, কারো না কারো সমর্থন লাগবে। তার মধ্যে যেমন বড় ব্যবসায়ী, এত দ্রুত ধনী বাংলাদেশ পাকিস্তানের ইতিহাসে আর কোথাও নাই। এবং আন্তর্জাতিক গবেষণাতেও দেখা যায় যে বাংলাদেশের ছিল পৃথিবীর মধ্যে সর্বোচ্চ হার, সম্পদ বৃদ্ধির হার বাংলাদেশে ছিল সর্বোচ্চ সারা পৃথিবীর মধ্যে এই গত উন্নয়ন দশকে। তারপরে এই সময়ে তাদের সরকারের তারা ছিল তার একটা সমর্থক গোষ্ঠী, সমর্থন ভিত্তি। আরেকটা সমর্থন ভিত্তি ছিল আর্মি যা চায় তার থেকে বেশি দিয়ে তাকে খুশি রাখা। ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র, আপনারা দেখবেন যে আমলাতন্ত্র প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যাতে আমলাতন্ত্র হাতে থাকে। আরেকটা হচ্ছে এই যে ধর্মীয় গোষ্ঠী, বহু ধর্মীয় গোষ্ঠী আওয়ামী লীগের সাথে ছিল, এবং হেফাজতের সাথে তো তাদের ঘনিষ্ঠতা আমরা খুব ভালো মতোই দেখেছি, কওমি জননী খেতাব পেয়েছে। এই গোষ্ঠীগুলি তো আছে এখনো। একটা সরকারের পতন হয়েছে, কিন্তু আমাদের রাষ্ট্রকে যদি আমরা খেয়াল করি, তাহলে স্থায়ী সরকারের উপাদান আমরা দেখতে পাই কিছু। যেমন স্থায়ী সরকারের উপাদান একটা হচ্ছে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, তারা হচ্ছে একটা স্থায়ী প্রতিষ্ঠান যার কোনো পরিবর্তন হয়নি, তার কাঠামো, তার ধরন, কাজের ধরন। আরেকটা স্থায়ী প্রতিষ্ঠান হচ্ছে বড় ব্যবসায়ীদের যে স্ট্রাকচার, যে কাঠামোটা, সেটা। আরেকটা স্থায়ী শক্তি হচ্ছে এই সরকারের মধ্যে যারা বিশ্বব্যাংক, IMF, ADB, যারা এই পলিসি নির্ধারণ করে। আমাদের অর্থনৈতিক নীতিমালা তারা আমাদের দেশের সরকার নির্ধারণ করে না, তারাই নির্ধারণ করে। যে কারণে এখন দেখা যাচ্ছে এই তিনটা সরকারই তো অ্যাক্টিভ আছে, এই স্থায়ী সরকারের এই তিনটে উপাদানই অ্যাক্টিভ আছে। যে কারণে বর্তমান সরকারের দেখা যায় যে দেশের ভিতরের যে সমস্যাগুলো বা যে সমস্যাগুলো তাদের সমাধান করার কথা বা সংস্কারের কথা বলছে, যেগুলি করার কথা, সেগুলি করার বদলে তাদের স্টারলিংকের সাথে চুক্তি করা, DP ওয়ার্ল্ডের সাথে চুক্তি করা, কিংবা USA ট্রাম্পকে খুশি করা, IMF এর শর্ত পূরণ করা, এগুলির ব্যাপারেই তাদের সক্রিয়তা এবং আগ্রহ সবচেয়ে বেশি। এবং সেটার পক্ষেই যে শক্তি সমাবেশ, সেটাই তুলনামূলকভাবে বেশি, যার কারণে গতিটা ওই দিকে যাচ্ছে। যে কারণে এক ধরনের উল্টো যাত্রা, মানে প্রত্যাশার থেকে উল্টো যাত্রা। কিন্তু প্রত্যাশাটা তৈরি হয়েছিল, কিন্তু প্রত্যাশার আসলে বাস্তব ভিত্তি খুব বেশি ছিল না। তো সেই জন্য আমাদের গণঅভ্যুত্থানের এই অভিজ্ঞতাগুলো আমাদের পর্যালোচনা করা দরকার। 90-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যে খুব বড় প্রত্যাশা না, 3 জোটের রূপরেখার মধ্যে যা ছিল, 3 জোটের রূপরেখা, সেটাই বাস্তবায়ন হয়নি। সংস্কার কমিশন, এখন অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, অনেক রিপোর্ট হয়েছে। 91 সালে এরকম অনেকগুলো টাস্কফোর্স রিপোর্ট হয়েছিল, রেহমান সোবহান উদ্যোগে অনেকগুলো, প্রায় 21টার মতো টাস্কফোর্স রিপোর্ট হয়েছিল, এবং সেগুলো অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের অনেক মানুষ, এবং সেটার জন্য কেউ পারিশ্রমিকও নেয়নি। এইবার অবশ্য বেশ খরচ টরচ হয়েছে কিছু, কিন্তু তখন পারিশ্রমিকও নেয়নি। ওই টাস্কফোর্স রিপোর্টগুলো কেউ খুলেও দেখেনি পরে। তো তার মানে আপনি রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এগুলো কোন দিকে যাবে, সেইটা টাস্কফোর্স রিপোর্ট বা সংস্কার কমিশন রিপোর্ট যাই হোক না কেন, সেইটা কোন দিকে বাস্তবায়ন, সেটা তো রাজনৈতিক শক্তির উপরে নির্ভর করে, রাজনৈতিক শক্তি সমাবেশের উপর নির্ভর করে। তো সেই রাজনৈতিক শক্তি সমাবেশ ওই স্থায়ী যে উপাদানগুলি বললাম তাদের সাথেই সম্পর্কিত। তো সেই জন্য এই অভিজ্ঞতাগুলো আমাদের 69, 90, 24 অভিজ্ঞতাগুলো আমাদের পর্যালোচনার মধ্যে রাখতে হবে। অনেক সময় ভুল প্রত্যাশা কিংবা এটাকে ছোট করে দেখা, এই গণঅভ্যুত্থানগুলোর শক্তির জায়গাটা আমাদের মনে রাখতে হবে, কারণ ওগুলোর মধ্যে দিয়ে অনেক ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, এবং পরিবর্তনের বলা যায় যে উপাদান ওইখানে আমরা পাই। তো সুতরাং ওইটাকে ছোট করে দেখা একদমই ঠিক না, যথেষ্ট এটা বড় ধরনের আমাদের অর্জনের বিষয়। আবার ওইখানে কেন হয় নাই এই হতাশারও কোনো কারণ নাই, কারণ কেন হয় নাই এটা হতাশার চাইতে বেশি দরকার হচ্ছে না হওয়ার কারণগুলো অনুসন্ধান করা, এবং সেখানে রাজনৈতিক শক্তি সমাবেশ বা অর্থনৈতিক শক্তি সমাবেশ, চিন্তাভাবনা, বুদ্ধিভিত্তিক জায়গা, মতাদর্শিক জায়গা
মতাদর্শিক আধিপত্যর একটা বড় জায়গা। তো মতাদর্শিক আধিপত্য যাদের থাকে সমাজের মধ্যে, সেটার সাথে শক্তি সমাবেশের একটা সম্পর্ক থাকে, সেখানেও একটা বড় ধরনের সংকটের মধ্যে আছি আমরা। তো যাই হোক, আমি মনে করি যে এই গ্রন্থ এবং এই ধরনের গ্রন্থ এটা আমাদের অনেক অনেক সাহায্য করবে, এবং তরুণদের মধ্যে এই ধরনের বই পাঠটা উৎসাহিত করা উচিত। কারণ তরুণদের অনেক সময় একটা ভ্রান্তি থাকে, তাদের মনে হয় যে আগে কিছুই হয় নাই, আমরাই করছি প্রথম, এরকম একটা অনেক সময় তরুণদের মধ্যে আত্মগরিমা তৈরি হয় যে আমরা এখন যেটা করলাম এরকম আর কেউ আগে করেনি, আমরা নতুন করছি। তো আগে কি হয়েছে, কোথায় কোথায় ব্যর্থতা আসলো, এবং আগের যে এর চাইতেও বড় কাজ অনেকে করতে পারে, করেছে, সেগুলোর ফলাফল কি, এইগুলি যদি তরুণদের অভিজ্ঞতার মধ্যে বা শিক্ষার মধ্যে না আসে, তাইলে পুনরাবৃত্তি হতে থাকবে একই ধরনের বই। সেই জন্যই লেখা এই ধরনের বই অনেক গুরুত্বপূর্ণ। আমি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে কৃতজ্ঞতা জানাই। তিনি যেভাবে সক্রিয় এই বুদ্ধিবৃত্তিক কাজে, লেখালেখির কাজে, গবেষণার কাজে, এবং বহু বই ঘাটতে হয়েছে এই বইটা লেখার জন্য। এটা পাঠ করা, অধ্যয়ন করা এবং তার মধ্যে এগুলিকে পর্যালোচনা করা, এটা পরবর্তী প্রজন্মের জন্য একটা বড় একটা বলবো যে তার উপহার। এবং এইটা প্রচার আরও যাতে হয় সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।